ভাইয়া না 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 শুনুন শুনুন আপনি 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 রিঅ্যাক্ট আপনি খুলেন না আপনি রিঅ্যাক্ট করেন না ভাই আই এম রিয়েলি সরি আপনি রিঅ্যাক্ট করেন না আপনি অনেক ভালো একটা মানুষ আমি যতটুকু জেনে আপনার কাছে আসছি বাট আপনার এই কথাটা আমি মানতে পারছি না আপনি খুলেন না এখনি আপনি খুলেন না আপনি 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 উঠেন না আপনি বসেন না না ভাই হ্যাঁ আমরা কন্টিনিউ করব না ভাইয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতো একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরে আমাদের চোখের সামনে এসছে আমি শুরুতেই একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমার গল্পগুলো বা আমার যে অনুষ্ঠানগুলো সেটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম না ডেফিনেটলি না আমাদের অনুষ্ঠানের ডিসক্লেইমারে কথায় স্পষ্টভাবে উল্লেখ থাকে যে এগুলো কোনো কিছুই সরজমিন ইনভেস্টিগেটেড না তো সেই জায়গা থেকে সবসময় একটা জিনিস আসে যে এগুলোকে আসলে তথ্য হিসেবে কাউন্ট করা যাবে কিনা কোশ্চেনেবল এবং সেটার ক্ষেত্রেও আমরা বলে দিই যে কোর্টের এভিডেন্স হিসেবে কখনোই এই ধরনের স্টেটমেন্টকে ব্যবহার না করবার জন্য যেহেতু আমরা ইনভেস্টিগেট করিনি তবে আজকে আমি যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা নিয়ে অনেক পত্রপত্রিকা অনেক গণমাধ্যম অলরেডি কথা বলে ফেলেছেন আমরা আমাদের অনুষ্ঠানের ধরন অনুযায়ী যেভাবে একজন মানুষকে এখানে প্রেজেন্ট করি ঠিক সেভাবেই তাকে স্থান দিচ্ছি সো আমি কথা বাড়াবো না আর একই সাথে আপনাদের শুরুতে একটু জানিয়ে রাখছি যে যদি আপনি আপনার গল্প আমাদের কাছে বলতে চান এবং যদি মনে করেন যে আপনার গল্প থেকে সমাজের মানুষের কিছু না কিছু মেসেজ পাওয়ার আছে এবং আপনার গল্পটা তাদের জন্য শিক্ষণীয় হতে পারে ইন আ সেন্স তাহলে আপনি আমাদেরকে মেইল করতে পারেন মেইলটা সরাসরি আমি পড়ি এবং তারপরে সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করি এছাড়া আমাদের একটা অফিসিয়াল ফোন নাম্বারও আছে আমি প্রথমে মেইল অ্যাড্রেসটা বলছি sharemystory24@gmail.com এবং এছাড়া ফোন করতে চাইলে ফোন করতে পারেন 09639888777 আপনার নাম তো বাংলাদেশের প্রায় সব মানুষই জানেন এই মুহূর্তে বলা যেতে পারে তারপর আমি আপনার মুখে একটু শুনতে চাই আপনার নামটা একটু বলতে না জি আমার নাম হচ্ছে তাসনিম সারা প্রিয়া যেটা আমার মেইন নাম এবং আমার ফেসবুকে যে আমার একটা ডাক নাম দিয়ে আছে রয়া তাসনিম সো রয়া তাসনিম নামেই এখন সবাই আমাকে চেনে রয়াটা কোথা থেকে আসলো রয়া নামটা আমার হচ্ছে ডাক নাম সো এটা আর কি ফেসবুকে আর কি আগে দেওয়া আর কি নাম কারণ এখন সবাই রয়া নামেই বেশি চিনছে রয়া নামেই আমাকে চেনে সো রয়া আপনার বর্তমান বয়স কত আমার বয়স হচ্ছে 27 জন্ম জেলা আমার জন্ম ঢাকাতে আমার জেলা কুমিল্লা হলেও আর কি কখনো যাওয়া হয়নি শুরু করতে চাই আমরা একটু শৈশব থেকে আমার জন্ম ঢাকাতে আমার পড়াশোনাও ঢাকাতে আপনার বাবা কি করতেন আমার বাবা হচ্ছে বিজনেস করতো ডেভেলপমেন্টের বিজনেস এখন সে রিটায়ার্ড কয় ভাই বোন আপনারা আমরা দুই বোন আমি ছোট আর আমার মা হচ্ছে হাউসওয়াইফ বলতে গেলে আমাদের ফ্যামিলিটা খুবই ছোট আর আমাদের আত্মীয় স্বজনও বলতে গেলে খুব বেশি না যে অনেকে থাকে জয়েন্ট ফ্যামিলি খুব বড় থাকে আমাদের ফ্যামিলিটা একটু ছোট আমাদের মানে বলার জন্য হোক বা আমাদের সামাজিক ভাবে হোক একটা ওয়ার্ড আমরা অ্যাকসেপ্ট করিনি যারা একটু রিলিজিয়াস তাদেরকে আমরা বলি কনজারভেটিভ সো আপব্রিঙ্গিংটা একটু কনজারভেটিভ হইতে হয়েছিল লাইক রিলিজিয়াস আপনার পুরো ফ্যামিলি হ্যাঁ অবশ্যই আমার ফ্যামিলি যদি বলেন কনজারভেটিভ এন্ড রিলিজিয়াস বোথ আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যতটুকু আমি দেখে এসেছি আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তো ছোটবেলার কথা বলতে গেলে আমি তো আমার বাবা মার ছোট মেয়ে সো অবশ্যই আমার দিকে সবসময় নজর রাখা ছিল আর হচ্ছে যে একটা আদরের বিষয় সবসময় পেয়েছি ফ্যামিলি থেকে যেহেতু ছোট মেয়ে ছিলাম মা বাবার দুজনের কাছ থেকে আদর পেয়েছি ফ্যামিলির কাছ থেকে আদর পেয়েছি আর স্কুল কলেজের মধ্যে ফ্রেন্ডদের সাথে সবসময় একটা ভালো সম্পর্ক ছিল এখনো আছে যেটা মাঝখানে একটু ছিল না তো এখনো ভালো সম্পর্ক আছে মোটামুটি সবাই যারা আমাকে চিনে পার্সোনালি সবাই বলতে পারবে যে না এই মেয়েটা যে খারাপ কি ভালো অ্যাটলিস্ট তারা বলতে পারবে যে আমি ওকে চিনি এবং এতটাও খারাপ মেয়ে না যতটা খারাপ করে এখন মিডিয়ার সামনে আমাকে বলা হচ্ছে স্কুলে আপনি বা কোন স্কুল আপনার প্রাইমারি পর্যায়ে বা হাই স্কুল পর্যায়ে আমার স্কুল ছিল রামপুরা ইকরামুন্নেসা হাই স্কুল তারপরে হাই স্কুলের পরে হচ্ছে আমি পড়েছি রাজারবাগ পুলিশ লাইন্স ওকে সো আপনি আপনার মানে মানবিক সায়েন্স আর আর্টস সায়েন্সে পড়েছেন স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন স্টুডেন্ট হিসেবে না খুব ভালো ছিলাম না ব্যাক বেঞ্চার টাইপের স্টুডেন্ট ছিলাম জাস্ট মনে হতো যে না কোনো মতো পাস করলে চলবে এই টাইপের একটা স্টুডেন্ট ওকে সো আপনি কলেজে পাস করলেন জি তারপরে অনার্স বা ইউনিভার্সিটি পড়াশোনা কন্টিনিউ করা হয় আপনার বিবাহিত জীবন তাহলে কোন সময় গিয়ে আমার বিবাহিত জীবন ইন্টারের শুরুতে ইন্টারের মেবি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আমি বিয়ে করি 14তে হচ্ছে আমি ফার্স্ট ম্যারেজটা করি এটা ফ্যামিলিগতভাবেই দেওয়া হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল পুরোপুরি জি
অলমোস্ট বলতে গেলে অ্যারেঞ্জ ম্যারেজ। আগে থেকে হয়তো একটু চিনতেন? হ্যাঁ, এটা নরমালি চেনা জানা ছিল, বাট অ্যারেঞ্জ ম্যারেজ। মানে আমি কেন প্রশ্নটা করছি যে আপনার এই বিয়েগুলো নিয়েও বিভিন্ন রকমের কথা হচ্ছে এবং আপনি এগুলো ফেসও করেছেন। সো এই সংসারটার আপনার কতদিনের সংসার ছিল? সেটা আমি বিয়ে করেছি 2014-তে এবং আমার ডিভোর্স হচ্ছে 2018-তে। 4 বছরের সংসার, ও ঘরে আপনার একটা সন্তান আছে। ওকে, যেই বিয়েটা নিয়ে আপনার অনেক বেশি আলোচনা হচ্ছে সেটা আপনার সেকেন্ড বিয়ে, রাইট? সেকেন্ড বিয়ে। এটা করেছি হচ্ছে 2022-এর 25 নভেম্বর। সো 18-তে ডিভোর্স হওয়ার পরে 4 বছরের গ্যাপ। জি। ওকে, ওনার কথা অনুযায়ী আমরা যেটা বলেছি অনেকগুলো বিয়ে করেছেন বা এরকম, আসলে আপনার বিয়ে হয়েছে দুটো, তাই? এগুলো সম্পূর্ণ তার অপপ্রচার, তার নিজের দোষ ঢাকার জন্য এখন আমাকেও দোষী করা হচ্ছে। ওকে, ঠিক আছে। আপনার প্রথম বিয়ে নিয়ে আমরা তেমন কোনো কথা বলতে চাই না, যদি আপনি ইন্টারেস্টেড না হন। আপনি কি ইন্টারেস্টেড বলতে চান? না, আপনি একটু কোনো কথাই বলতে চান না। আপনার দ্বিতীয় হাজবেন্ড যিনি ছিলেন, ওনার নাম? ওনার নাম হচ্ছে এমডি রনি, আরেকটা নাম আছে তার মুসা ভাই। মুসা ভাই, যেটা নামে অনেকে চিনে তার এলাকাতে, বাট তার মেইন নাম হচ্ছে এমডি রনি। এমডি রনি, উনি হচ্ছেন আরাবিয়ান বোরকা হাউসের ওনার। আরাবিয়ান বোরকা কালেকশনের মালিক। জি। ওনার পরিচয়টা কিভাবে হয়েছে? পরিচয়টা হচ্ছে আমার যখন 2018-তে ডিভোর্সের পরে প্রত্যেকটা মানুষের একটা পকেট মানির বা সবকিছু একটা প্রয়োজন হয়। তা আমার যখন মনে হলো যে না, আমি এভাবে আমার কিছু একটা করা দরকার, তখন এক আপুর প্রপোজে হচ্ছে আমি লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ শুরু করি। লাইভ প্রেজেন্টার বলতে? লাইভ প্রেজেন্টার বলতে ফেসবুকে যে লাইভ প্রেজেন্টার, মানে ফেসের যে লাইভ করা হয়। সো অনেক পেজের সাথে, অনেক ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি। এর আগে আপনি কখনো করেন না এগুলো? না, এর আগে করিনি। আমি 2018-তে এটা শুরু করি লাইভ প্রেজেন্টার হিসেবে। তারপর থেকে হচ্ছে যখন আরাবিয়ান বোরকা কালেকশন ওপেন হয় এবং তার পাশে গ্র্যান্ডিওর একটা আমার ফ্রেন্ডের শপ ছিল, সেখানে আমি লাইভ করতাম ঠিক আরাবিয়ান বোরকা কালেকশনের পাশে। তো ওটা থেকেই হচ্ছে আমাকে তারা দেখে এবং তারা আমাকে অ্যাপ্রোচ করে লাইভ করার জন্য। তো আমি জাস্ট অ্যাজ এ লাইভ প্রেজেন্টার হিসেবেই তার শপে জয়েন করি, তার পেজে লাইভ। কত সালে এটা? এটা সম্ভবত 2021 সালের ঘটনা। ওকে, সো এই সময়টাতে শুধু আপনি? 2021 না, মেবি 20-এর দিকের ঘটনা, আমি এক্সাক্ট ডেটা বলতে পারছি না, সরি। ইটস ওকে। সো ওই সময়টা থেকে শুধু আপনি উপস্থাপন করতেন ওখানে নাকি আরো ছিলেন? না, আরো কেউ ছিল না। আমি যখন থেকে তার পেজে লাইভ করি, আমি লাইভ করতাম এবং তার কথা একটা ছিল যে তুমি যখন আমার পেজে লাইভ করো, আমার পেজে আর কোনো মেয়ে মানুষ আসতে পারবে না, এরকম একটা কথা তার মধ্যে ছিল। উনি বলেছিল আর কোনো মেয়ে মানুষ আসতে পারবে না ওনার পেজে, নাকি আপনাকে বলেছিল অন্য কোথাও করতে পারবে না? না না, আমাকে এটা বলেনি, তার পেজে আমি ছাড়া আর কেউ লাইভ করতে পারবে না। কিন্তু এটা কেন বললো? আমাকে জাস্ট এটা বলা হয়েছিল একটু খুশি করার জন্য, আপনি বলতে পারেন। আপনি এখানে কেন খুশি হবেন? আচ্ছা, কেন খুশি হবে এটাও বলি। কারণ আপনি তো এমপ্লয়ি, রাইট? সেজন্য ফার্স্টে তো এমপ্লয়ি ছিলাম, তার সাথে যখন তার শপে যখন আমি লাইভ করতে গেলাম অ্যাজ এ ওনার হিসেবে, তার সাথে আমার পরিচয় হলো। সেই পরিচয়টা থেকে শুরু করেই হচ্ছে সে আমার পিছে লেগে গেল, রেগুলার ফোন নাম্বার নিল, রেগুলার ফোন দিত, কথা হতো, মাঝে মাঝে ফোন ধরতাম, মাঝে মাঝে ফোন ধরতাম না। প্রথমে টোটালি ইগনোর করছি। পরে যখন আস্তে আস্তে মানে থাকে না যে হাল ছাড়বো না এরকম একটা অবস্থা, তার মধ্যে যখন এরকম একটা হাল ছাড়বো না অবস্থাটা সে শুরু করলো, ফোন থেকে আস্তে আস্তে তার সাথে আমার কথাবার্তা শুরু। আপনি তখন সময় দিতেন তাকে? হ্যাঁ, আস্তে আস্তে। এটা আসলে খুব বেশি হুটহাট করে যে দিয়েছি তা না। প্রথমে মনে হলো যে সে তো একটা শপের মালিক, তারপরে যখন আস্তে আস্তে তার সাথে আমাকে ফোন বারবার দিত বা তার শপে গেলে দেখা যেত যে সে যেদিন জানতো যে আমি আজকে লাইভ করবো, সে এসে বসে থাকতো। দেখা যেত যে সপ্তাহে 2 দিন যদি আমি লাইভ করি, 2 দিনই তার সাথে আমার তার শপে দেখা হতো। তো এই যে আর কি একটা মানে এসে কথা বলতো, এই সেই খুব সুন্দর লাগতেছে, খুব ভালো করে করতেছো, এই সেই আসো কিছু খাওয়া, এই সেই করতে করতে। রায়া, আপনাকে যে রেমুনারেশন দিত বা আপনার ওই সময় যে রেমুনারেশন পেতেন, এটা দিয়ে কি মানে সংসার চালানোর মতো? না না, এটা সংসার চালানোর কিছুই না, এটা আমার পার্সোনাল খরচের জাস্ট একটা পার্ট ছিল, শুধুমাত্র পার্সোনাল খরচে, সংসার চালানোর না। আচ্ছা, তার মানে আপনি এই কাজটাই করতেন শুধু, নাকি পাশাপাশি অন্য কিছু? না, পাশাপাশি অন্য কিছু করতাম না, এটা জাস্ট আমি একটা পার্ট টাইম জব হিসেবে বলতে পারেন। জাস্ট আমার নিজের টুকিটাকি একটু খরচের জন্য এই কাজটা আমি। আমার সংসারটা, আমার বাবা আছে আর আমরা নিজের ফ্ল্যাটে থাকি। আর আমরা হচ্ছে আমার আরেকটা ফ্ল্যাটের থেকে আমরা ভাড়া পাই, আমার বাবাও আছে। সো সংসারের খরচ নিয়ে আসলে আমার কোনো টেনশন নেই। জি। হ্যাঁ, তো এই হচ্ছে আস্তে আস্তে দেখা রেগুলারই হতো, বা হঠাৎ একদিন ডাক দিল যে আজকে যদি কাজ না থাকে আসো একটু দেখা করি। তো এই আর কি, না চাওয়া সত্ত্বেও আসলে তার সাথে ইন্টারাকশন হতে 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 আসলে এক সময় সে যখন বলে যে তোমাকে পছন্দ করি রেগুলার, সে এরপর থেকে সে আমাকে রেগুলারই ফোন, তেমন মনে হয় না যে মানে সে আমাকে মিস করছে এরকম একটা টাইম যে 2 দিন ফোন দিলাম না, 5 দিন ফোন দিলাম না, সে রেগুলারই আমাকে ফোন দিত। সো একটা সময় কথা বলতে বলতে আসলে মনে হয় যে না, মানুষটা মেবি ভালো, এই কথাটা চিন্তা করেই আসলে তার প্রতি একটা মানে সফট কর্নার তৈরি হয়। হ্যাঁ,
তৈরি হওয়ার পর থেকে সে যখন বলে যে সে আমাকে পছন্দ করে, তারপর থেকেই আসলে সম্পর্কটা শুরু। ওই সময়টাতে তার সম্পর্কে আপনি কতটুকু জানতেন? না, আসলে এটা যদি বলেন আমি অবশ্যই তার সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। আমি এতটুকুই জানতাম যে সে অ্যারাবিয়ান বোরকা কালেকশনের মালিক। আর যতটুকু সে আমাকে বাহ্যিকভাবে দেখিয়েছে যে খুব ভদ্র একটা মানুষ, নামাজি একটা মানুষ, সে আমাকে বলেছে যে সে কয়েকবার হজ করেছে, এরকম একটা মানুষ হিসেবেই তার প্রতি আমার ধারণা চিন্তা হয়েছে। বাট আমি তো আসলে পার্সোনালি তার বিরুদ্ধে কোনো খোঁজ খবর নেই বা সে কি করে না করে, আসলে মানুষটা কেমন। যেহেতু তার শপে কাজ করতাম, সবাই স্যার বলতো, মনে হয়েছিল যে না, একটা রেপুটেটেড একটা মানুষ হয়তো বা হবে। এই চিন্তাটা থেকেই আসলে তার সাথে মেশাটা আমার স্টার্ট হয়ে যায়। আচ্ছা, সেও আপনাকে পছন্দ করলো, তার আগ পর্যন্ত আপনি তার ম্যারিটাল স্ট্যাটাস বা সে কি করে এগুলো কিছু জানতেন না? না, জানতাম না বলতে সে আমাকে বলেছিল যে তার একটা ওয়াইফই আছে। তখন আছে এটা? হ্যাঁ। ওকে। যখন আমার বললাম যে আপনি তো বিয়ে তো অবশ্যই করছেন, কারণ আপনার একটা এজের মানুষ। প্রথমে সে বলে সে বলে হাসাহাসি করে উড়িয়ে দেয়। পরে সে আমাকে বলতেছে যে হ্যাঁ, আমার একটা ওয়াইফ আছে, বাচ্চা আছে, বাট আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক ভালো না। আচ্ছা। মেইনলি সে এই কথাটাই দিয়েই আমাকে শুরু করে। তখন আমি বললাম যে যাই হোক, আপনার বাচ্চা কাচ্চা আছে, সম্পর্ক ভালো না বলেই তো হয় না, সংসারে তো প্রবলেম থাকে। আমি নিজেও তো সংসারের প্রবলেম থেকে বেরিয়ে আসছি, এখন সিঙ্গেল মাদার আমি। তো সে এগুলা নিয়ে কথা বলতে বলতে এক সময় যখন আমাকে প্রেমের প্রস্তাব দেয় বা বিয়ের প্রস্তাব দেয়, তখন আগেই আমি তাকে প্রশ্ন করেছিলাম, এখন বোকামি বলতে পারেন বা যাই বলতে পারেন, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে দেখেন আপনার ওয়াইফ আছে, আমি যদি এই অবস্থায় আপনাকে বিয়ে করি, হ্যাঁ এমন হইতো যে আপনি আমার মতো, আমি যেমন ডিভোর্সড সিঙ্গেল মাদার, আপনার এরকম ডিভোর্স থাকতেন, আমাকে কেউ কোনো প্রশ্ন করতো না। বাট যেহেতু আপনি বলতেছেন যে আপনি আপনার ওয়াইফকে ছাড়বেন না, এই অবস্থায় যদি আমি আপনাকে বিয়ে করি, তাহলে মানুষ বলবে যে এক মেয়ে হয়ে আরেক মেয়ের সংসার ভেঙে বিয়ে করছে। এটা তো মানুষ আমার, আর আমি নিজেও কখনো চাবো না যে একটা মেয়ের সংসার নষ্ট করে আমি, তখন হয়তো বা মেয়েটা বলতে পারে যে আমার সংসার নষ্ট করে এই রয়া বিয়ে বসছে। আমি কখনোই চাবো না, আমি নিজে এই কথাটা শুনতাম, আমি নিজেও একটা সাফারার, আমি কখনোই বলবো না যে আমি আরেকজনের সংসার নষ্ট করে। সে যখন প্রথম বিয়ের প্রস্তাব দেয়, আমি তাকে টোটালি না করে দিয়েছিলাম যে দেখেন এটা কখনোই সম্ভব না, আমি একজনের জানা সত্ত্বে আপনি ডিভোর্স দিয়ে দেন, সেখানে আমি রাজি আছি, বাট আমি একজনের উপরে বিয়ে করব না। তো এই কথাটা বলার পরেও তার সাথে বেশ কিছুদিন আমার গ্যাপ ছিল। সে আবার শুরু করলো যে না, তোমাকে ছাড়া বাঁচবই না, তোমাকে অনেক বেশি ভালো লাগে, তোমার চিন্তায় ঘুমাতে পারি না, এই ধরনের কথাবার্তা যখন শুরু করলো আস্তে 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 আস্তে। এটা কিন্তু তার সাথে আমার আমাদের বিয়ের আগে প্রায় 2 বছরের মতো তার সাথে আমার চেনা জানা। এটা কিন্তু মানুষ বলতে পারবে না যে আমি একদিনে তাকে বিয়ে করে ফেলেছি বা 2 মাসে তাকে বিয়ে করে ফেলেছি। প্রায় 2 বছরের মতো তাকে আমি চিনতাম, তাকে আমি নাও করে দিয়েছিলাম। তারপরেও আর কি ভাগ্যের লিখন এটা। তো তারপরেও সে যখন আমার পিছনে লেগে থাকে, আস্তে 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 তার প্রতি আমার একটা বিশ্বাস তৈরি হতে হতে আসলে পরে আমি যে বিয়ের ডিসিশনটা নিই। এবং এই বিয়ে ডিসিশন নেওয়ার আগে উনি ওনার আগের ওয়াইফকে ডিভোর্সও দেননি? না, ডিভোর্স দেয়নি। সে বলে যে আমার আগের ওয়াইফ। এই অবস্থায় আপনি জেনে শুনে রাজি হয়েছেন? যেটা শুনে রাজি হয়েছি। যে প্ল্যান কি ছিল মানে আপনার জায়গা থেকে যে ওকে ফাইন, আমি যে রাজি হচ্ছি, উনি ওনার ওয়াইফকে জানাবেন কিনা বা এই বিষয়টা গোপন রাখবেন কিনা, মানে বিষয়টা কি ছিল আপনাদের মধ্যে? বিষয়টা ছিল অবভিয়াসলি সে বলেছিল যে আমার ওয়াইফ টুকিটাকি আমার কথা কিছু একটা জানে, সে আমাকে এটা বলেছিল। যেহেতু একটা মেয়ে মানুষ কিন্তু সবই বোঝে, তার শপে আমি দীর্ঘদিন ধরে লাইভ করতেছি এবং আমি ছাড়া কেউই তার শপে লাইভ করে না, আমি যেদিন যাই সে বসে থাকে। তো সে আমাকে বলছো যে আমার ওয়াইফ একদিন বলছে যে তুমি রয়াকেই কেন রাখছো, আরো তুমি রাখতে পারো, ওই দীর্ঘদিন ধরে কাজ করতেছে। তো সেই যেটা কথা ছিল যে আমার ওয়াইফ টুকিটাকি কিছু জানে, আর পরে জানবে আমি এটা ম্যানেজ করে নিব, বা যেহেতু তার সাথে আমার সম্পর্ক ভালো না সেরকম কিছু হবে না। অনেক প্রশ্ন থাকার পরেও আর কি সে কিভাবে বিষয়গুলো আমাকে দিয়ে ম্যানিপুলেট করেছে আমি জানি না, বাট এটাই সে আমাকে বলছে যে টুকিটাকি জানে এবং পরে জানলে আমি তাকে ম্যানেজ করে নিতে পারবো। ওকে, সো এটার উপরই আপনি ভর করে ডিসিশন নিয়েছেন? হ্যাঁ, এটার উপরে আমি যখন বললাম যে সে আমাকে বলে যে বিয়ের পরে সে আমার সাথেই থাকবে, তাদের সাথে সে থাকে না, সে এখানে থাকে সেখানে থাকে, সবসময় বাসায় থাকে না, আমার সাথে থাকবে। তো তখন মনে হলো যে হ্যাঁ হতে পারে, যে যেহেতু দেখেছি যে মানুষটা মনে হয় ভদ্র, হতে পারে যে তার সাথে আমার জীবনটা সুন্দর হতে পারে, এই কারণে ডিসিশনটা নেওয়া। আপনার ফ্যামিলিকে আপনি জানিয়েছিলেন এটা? আমার ফ্যামিলিকে আমি জানিয়েছি এবং খুব বেশি জানাতে পারিনি, বাট আমার মাকে জানিয়েছিলাম, আমার মামাকে জানিয়েছিলাম, তারাই বিয়েতে রাজি ছিল না। আচ্ছা। তারা যখনই শুনে যে আরেকজন ওয়াইফ তার আছে, তারা টোটালি আমাকে মানা করে দেয় যে এই বিয়েতে যদি তুমি করো, আসলে আমি তো বলছি যে আমি বিয়েটা করব,
তোমাদের এখন সমর্থনটা চাই। তারা যখন বলে যে না এই বিয়েটা যদি করো আমাদের কোনো সমর্থন পাবা না, নিজের রিস্কে করবা, বা এই বিয়েটা করো না, অবশ্যই আমার ফ্যামিলি আমাকে না করছিল। এই প্রেমের সম্পর্কটা কতদিন ছিল? প্রেমের সম্পর্কটা প্রেমের সম্পর্কটা যদি বলেন যে খুব ডিপলি বিয়ে ডিসিশন নিয়ে বা তার প্রতি সফট করা নিয়ে, এটা প্রায় 6 মাসের মতো ছিল। 6 মাসের মতো ছিল। আর তার আগে তো তার সাথে আমার কথাবার্তা হতো, এটা তো আমি ধরবো না, কারণ তখন আর কি আমি তাকে নিয়ে কোনো চিন্তা করিনি। বাট লাস্টলি যে 6 মাসের মধ্যে তার সাথে আমার কথাবার্তা হয়েছে, সে একদম মানে বলে না যে জিকে বসে যে না বিয়ে করতেই হবে বা তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে ভালো রাখবো, তুমি আমার কাছ থেকে কোনোদিন, আমার দ্বারা তোমার কোনোদিন ক্ষতি হবে না, যত রকমের কথা বলা একটা মেয়ে মানুষের মন ভুলানো যায়, সেসব কথা আমাকে বলছে। বিয়ের প্রস্তাবটা তার দিক থেকেই ছিল? অবশ্যই তার দিক থেকে ছিল। আপনার জায়গা থেকে বিয়ের প্রস্তাব ছিল না? না না, প্রেম যেহেতু করছি এটাই থাকুক, বিয়ের দিকে না যাই, আপনার জায়গা থেকে কি বিষয়টা এরকম ছিল? না, তার সাথে আমি কখনো এই ডিসিশন প্রেম করব এটাই আমার ডিসিশন ছিল না। এটা জাস্ট একটা সম্পর্কটা হয়ে যায়, আর তারপরেও যখন দেখায় যে সে আমাকে খুব বেশি ভালোবাসে, খুব বেশি আমাকে ছাড়া বাঁচতে পারবে না, মরতে পারবে না, এরকম ডিসিশন, তখন আর কি তার প্রতি আমার একটা, বাট যে প্রেম যে করব এরকম কোনো ডিসিশন তাকে নিয়ে আমার ছিল না। ওকে ওকে। সো এক পর্যায়ে গিয়ে আপনি, উনি বললো বিয়ে করবে এবং আপনি সেটা রাজি হলেন? মনে হয় যে হঠাৎ করে একটা তার উপরে পড়ে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমার ফ্যামিলি তো রাজি ছিল না। তারপরেও আমি আমার মাকে, মেয়ে মানুষ, আমার মাকে অনেক জোর করে, আমার মা বলে যে আমি এই বিয়েতে থাকবো না, এই বিয়েটা, আমার বিয়ের আগের দিন পর্যন্ত, আপনি বিলিভ করবেন না, আমি যখন হাতে মেহেদি দিচ্ছিলাম সেই দিন পর্যন্ত, আমার মেহেদি দেওয়ার পরেও আমার মা বলছে যে এই বিয়েটা করিস না, ওকে, এটা তোর জন্য ভালো হবে না। ওকে। তো আসলেই মানুষই বলে মা বাবার কথা ছাড়া যে একটা চলা উচিত না। আমি যদি সেদিন রাতে আমার মায়ের কথাটা শুনতাম, আজকে হয়তো বা আমাকে এখানে বসে থাকতে হতো না। তো আমি আমার মায়ের কথা শুনি নাই। আমি আমার মাকে বললাম যে না, আমি আসলেই তাকে বিশ্বাস করি, সে খুব ভালো একটা মানুষ, তুমি যদি তার সাথে মিশো তুমি বুঝতে পারবা। আমি যতটুকু দেখছি। তো এরপরে তো তার সাথে বিয়ে ডিসিশন হলো, বিয়েটাও হয়ে গেল। বিয়েটা হলো হচ্ছে 2022-এর 25 নভেম্বর। তো বিয়ের আগে ধরেন যে সে আমার সাথে যেরকম 2022-এর 25 নভেম্বর বিয়েটা কোথায় হলো? বিয়েটা হচ্ছে উত্তরার একটা রেস্টুরেন্টে হয়েছে। মানে এখানে লোকজন সবাই ছিলেন? লোকজন বলতে আমার মা ছিল, আর আমার হচ্ছে মামা ছিল একজন, আর হচ্ছে কি বলে আমার পক্ষ থেকে আর কেউ ছিল, কারণ আমার মামা দুজন। আর ওনার পক্ষ থেকে? ওনার পক্ষ থেকে হচ্ছে তার যে কি বলবো, তার সাথে যারা সব সময় থাকে, ইউনুস, তারপরে হচ্ছে তার সাথে লোকজন যাদের সাথে সে কাজ নিয়ে জড়িত, বা খুব ফ্যামিলি না, সরি, তার সাথে ফ্যামিলি কেউ ছিল না, যে মা বাবা ভাই বোন, এটা তার ফ্যামিলি থেকে কেউই ছিল না। সে বললো যে আমি বিয়েটা করি, পরে আমি আস্তে আস্তে জানাই দিব। ওই সময়টাতে কি ওনার ওয়াইফ জানে বিষয়টা যে আজকে উনি বিয়ে করতে যাচ্ছেন? না, এটা তো সে হয়তো বা জানে না। সে জানে না? আপনিও জিজ্ঞেস করেন নাই তাকে? না, যেহেতু সে বলছে যে সে ইভেন্চুয়ালি জানাবে। এটা ব্যাপারটা কোনো আপনার কাছে রিস্কি মনে হয়নি বিষয়টা? ব্যাপারটা অবশ্যই আমার কাছে রিস্কি মনে হয়েছে, বাট তারপরেও কি, যখন প্রেমে পড়ে গেছি তখন মনে হয়েছে যে না, হয়তো বা সে ম্যানেজ করতে পারবে। প্রথম কথা হচ্ছে ধর্মীয় ভাবে তো এটা নিয়ম আছে যে একটা ছেলে চাইলে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে বিয়ে করতে পারে, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু এটা নিয়ম নাই, এবং প্রথম স্ত্রীর অনুমতি অবশ্যই লাগবে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে। এটা আপনি জানতেন? প্রথম স্ত্রী হয়েও অবশ্যই আমি চাবো না যে আমার জামাই আমাকে রেখে আরেকটা বিয়ে করুক, আমি নিজেও চাবো না। বাট তখন কি কারণে এই রিস্কটা নিয়েছিলাম, এটা যদি আমার কাছে সোজা সাপটা কোনো উত্তর চান, আমার কাছে এটার আসলেই কোনো উত্তর নেই। যে ভুলটা আমার করা উচিত হয় নাই, বাট এই ভুলের শাস্তিটা আমি অনেক বড় ধরনের পেয়ে গেছি। 2022 সালের কত নভেম্বর? 25 নভেম্বর বিয়ে করলেন। একটা রেস্টুরেন্টে বিয়ে হয়। আপনাদের সংসারটা শুরু হলো কিভাবে? সংসারটা শুরু হলো বিয়ের পর। আমি তো আমার মার বাসায় ছিলাম, যেহেতু আমার বাচ্চাকে নিয়ে আমার মার বাসায় ছিলাম। বিয়ের 1-2 মাস পর্যন্ত আমি আমার মার বাসায় ছিলাম, মনে হয় 2 বা 3 মাস আমার মায়ের বাসায় ছিলাম। তারপরে যখন ফ্যামিলিগত ভাবে একটু প্রবলেম হলো, আমার মা আসলে মানতে পারতেছিল না আমার বিয়ের ব্যাপারটা। তো তখনও মানতে পারছে না? না, তখনও মানতে পারছে না। আমার মা টোটালি এটার এগেইনস্টে ছিল। তো মা কি চাচ্ছিল ওই সময়টা? আমার মা আসলে, সে যখন, আমি তো আমার বাসায় ছিলাম বিয়ের পরে, তো সে যখন আমার বাসায় আসা যাওয়া করতো, আমার মা আসলেই আদৌ মানতে পারে নাই যে এই লোকটার সাথে তুই কিভাবে বিয়ে করবি। ও, মানে সংসারটা আপনার বাসাতেই হতো? হ্যাঁ, সংসারটা শুরু হলো আমার বাসাতেই। তো ফ্যামিলিগত ভাবে যখন একটা ঝগড়াঝাটির সৃষ্টি হলো। ঝগড়াঝাটি কেন হলো? ঝগড়াঝাটি কেন হলো বলতে, যে সে যখন আমার বাসায় আসে, দেখা যায় যে তখন থেকেই হয়তো বা হিন্টস গুলো ছিল, আমি পাইনি। সে যখন আমার বাসায় আসে, সে আমার মাটার সাথে সেরকম কোনো কথা বলে না।
হ্যাঁ, কথা বলে না, বা সে এসে আমার সাথে বেশি টাইম স্পেন্ড করতে চায়। তো এগুলো নিয়ে যখন আস্তে আস্তে একটু মতবিরোধ হলো, তখন আমি চিন্তা করলাম যে যেহেতু এখন আমি বিয়ে করে ফেলছি, আমাদের একটা আলাদা সংসার দরকার। সবার একটা প্রাইভেসি আছে, পার্সোনাল একটা প্রাইভেসি আছে। পরে আমি ভাবলাম যে আমি তাকে বললাম যে দেখেন, আমরা একটা আলাদা বাসা নেই, সেটাই ভালো হবে, আমাদের একটা প্রাইভেসি আছে, যেহেতু ম্যারিড কাপল আমরা আলাদা বাসা নিতেই পারি। তখন তাকে বোঝানোর পরে সে রাজি হলো, যাচ্ছে ঠিক আছে আলাদা বাসা নাও। তখন ঠিক উত্তরাতেই আমার মায়ের বাসার আশেপাশেই হচ্ছে, আমি কাছাকাছিতেই আলাদা বাসা নেই, এবং সেখানে আমাদের অ্যাকচুয়াল যে প্রাইভেটলি বলেন যে আমাদের সংসারটা শুরু। আপনার বাবার ভূমিকা কি ছিল এখানে? আমার বাবার ভূমিকাটা যদি না বলি, আমার বাবার সাথে আসলে আমার একটু সম্পর্কের দূরত্ব আছে, এবং আমার বাবা আমার বিয়েতে রাজি ছিল না, কাজে সে টোটালি আউট অফ রিচ ছিল, যে তুমি যখন এগুলা করতেছো এখানে আসলে আমার কোনো দায়িত্ব নাই, নিজের দায়িত্ব। উনি থাকেন আপনাদের সঙ্গে একই সঙ্গে? হ্যাঁ থাকেন। কেন, মানে এটা কি প্রথম কোনো কারণে? হ্যাঁ, এটা প্রথম কোনো কারণেই, কিছু প্রথম সংসারের কারণে যে রাগ করে কেন এটা করলা, রাগের কারণে বা এসব কারণে হচ্ছে যে তুমি যেটা করতেছো তুমি এখন আমি একটা অ্যাডাল্ট, তুমি যদি নিজে বুঝে শুনে কিছু করতে চাও তাহলে এখানে যদি করতেই হবে বলো, তাহলে এখানে আমার আসলে কিছু করার নাই। তাহলে আর কথাই যদি না শুনি তাহলে সে আর কি বলবে। এক্স্যাক্টলি যেটা হলো, আপনাদের আলাদা একটা সংসার শুরু হলো, ওখানে আপনি এবং আপনার দ্বিতীয় হাজবেন্ড, মানে আপনার মেয়েটা? হ্যাঁ, আমার মেয়ে আমার সাথেই ছিল। আপনার মেয়ে, ওর বয়স কত? ওর বয়স হচ্ছে 8 বছর। 8 বছর। তখন কি আপনি লাইভ করছেন ওনার পেজে? না না, অবশ্যই না, বিয়ের পরে লাইভ বন্ধ হয়ে গেল। বন্ধ কি উনি করে দিলেন না আপনি করলেন? উনি করে দিল, যে বিয়ের পরে আর লাইভ করা যাবে না। তখন আরেকজন আসছে লাইভ করার জন্য? তখন আরেকজন আসছে লাইভ করার জন্য। ওকে। তার কথা হচ্ছে যে এতদিন সিঙ্গেল ছিল, এতদিন লাইভ করছো, বাট বিয়ের পরে আমার বউ হিসাবে আর লাইভ করা যাবে না। তো সংসার জীবন বলতে এটাই শুরু। প্রথমেই হচ্ছে সেই যে একটা শুরু হলো যে আমার স্বাধীনতা কেড়ে নেওয়া। লাইভ করাটা কিন্তু আমার একটা টাইম একটা জবের মতো ছিল, বা ধরেন যে এই কাজটা করতে করতে আপনার ভালো লাগতেছে, এই কাজটা করতে আমার ভালো লাগে, এই ভালো লাগারও একটা দিক আমার ছিল। এগুলো আপনাদের বিয়ের আগে আন্ডারস্ট্যান্ডিং ছিল না? যে এই বিয়ের আগে আসলে সে কখনো ওইভাবে বলে নাই, এটা সেও আমাকে কখনো খুলে বলে নাই যে বিয়ের পরে কিন্তু তোমাকে এভাবে চলতে হবে। এই কথাগুলো যদি বিয়ের আগে সে আমাকে বলতো তাহলে হয়তো আমি তাকে না করে দিতাম, যে আমি আমার বাক স্বাধীনতা হারাই, বা আমি আমার পার্সোনাল যে একটা ফ্রিডম থাকে, পার্সোনাল স্বাধীনতা হারাই আমি বিয়ে করতে চাই না। এই কথাটা হয়তো আমি তাকে বিয়ের আগে বলতাম, বাট বিয়ের আগে সে আমাকে কিছুই ক্লিয়ার করেনি। আমি খেতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, শপিং করতে পছন্দ করি, এগুলা সে বিয়ের আগে সুন্দর করে মেনে নিছে। সে বিয়ের আগে এগুলা বলতো যে ঠিক আছে এখানে যাবো সেখানে যাবো, এই করবো সেই করবো। কিন্তু বিয়ের পরে আর কি রাত দিনে যেমন একটা ডিফারেন্স, বিয়ের পরে হঠাৎ করে ডিফারেন্স শুরু হলো। মার বাসায় যতদিন ছিলাম ততদিনও বুঝতে পারিনি, কারণ সে তো সবসময় আমার মায়ের বাসায় থাকতো না, আসতো যেত, এরকম একটা ইসের মধ্যে ছিল, প্রেম টাইপের একটা সম্পর্ক ছিল, যে আসতেছে থাকতেছে, একদিন থাকতেছে, সপ্তাহে 1-2 দিন থাকতেছে, চলে যাচ্ছে। বাট পার্সোনাল বাসা নেওয়ার পরে যখন সে 24 ঘন্টা থাকতেছে, তখন দেখা যাচ্ছে যে স্বাধীনতা বলতে আমি যদি একটা ফোন ধরতেও দেরি করি তাহলে হচ্ছে তার কাছে আমার অনেক জবাবদিহি করতে হয়, যে আমি ফোনটা ধরতে কেন দেরি করলাম। এইভাবে যখন সে শুরু করে দেয় আস্তে আস্তে, সে আমার উপরে চাপগুলো একদিনে সৃষ্টি করে নাই, সে চাপগুলো খুব আস্তে আস্তে সৃষ্টি করে। প্রথমত হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে, যখনই সে বিয়ের পরে আমাদের সংসার আলাদা হওয়ার পরে বাসায় আসা শুরু করে, প্রথমে দেখাচ্ছে যে সে আমার মেয়েকে খুব ভালোবাসে, আমার মেয়েকে খুব আদর করে, এসে জড়ায় ধরে ছবি তুলে এই করে সেই করে, বা হাতে কিছু নিয়ে আসে, বাচ্চাটার জন্য খাবার নিয়ে আসে। বাট বাসায় যখন যাওয়া হলো তখন দেখা গেল যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছিল, যে সে চাচ্ছে আমার সাথে বেশি টাইম স্পেন্ড করতে, বাট আমি তো একজন মা, আমার বাচ্চাকে তো আমি না খাওয়াই বসায় রাখতে পারবো না, বা আমার বাচ্চা আমাকে চাচ্ছে, আমি আমার বাচ্চাকে রেখে তো আমার হাজবেন্ডের দিকে আমার মনোযোগটা বেশি থাকবে না। একটা মা বাবা হওয়ার পরে তার বাচ্চারাই থাকে তাদের মেন প্রায়োরিটি। তো সে যখন দেখতেছিলাম যে সে আমার আসলে তার সাথেই টাইমটা বেশি স্পেন্ড করতে হবে, আমার বাচ্চাকে খাওয়াইতে গেলেও দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি আসো, এই করো সেই করো, তাড়াতাড়ি ঘুম পাড়াও, এটা সেটা, তখন আস্তে আস্তে মনে হচ্ছিল যে আমি কি বাচ্চাটাকে নিয়ে এসে তাকে বিয়ে করে কি আসলেই ভুল করে ফেলছি। তারপরে শুরু হলো যে আমার স্বাধীনতা, যেমন সে যেমন আগে বলে নাই, বিয়ের আগে বলে নাই যে তুমি লাইফ টাইফ করতে পারবা না, বা তুমি যে এই যে আমি একটু মন মতো এখানে যাই সেখানে যাই, এখানে যাই শপিং করি, এই করি সেই করি, বিয়ের আগে কিন্তু সেগুলো আমার কাছে ক্লিয়ার করেনি। পরে বিয়ের পরে হঠাৎ করে আমার তো বউ হয়ে গেছে, এখন তার লাইফ করা চলবে না, এখন তো এই শপের তুমি ম্যাডাম হয়ে গেছো, ম্যাডাম তার লাইফ করতে পারবে না।
মেনে নিলাম, ঠিক আছে, যেহেতু তাকে বিয়ে করে ফেলছি, লাইফ করবো না, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। তারপরে হঠাৎ করে আসলো যে এত কেন ঘুরতে বের হতেছো, বা হঠাৎ করে যে একদিন আমার ফ্রেন্ডের সাথে বের হবো। ফ্রেন্ডদের সাথে কেন বের হবা? ফ্রেন্ড বলতে আমার মেয়ে ফ্রেন্ড, আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড, কলেজের বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের সাথে যদি বের হবো, কেন মেয়ে ফ্রেন্ডদের সাথে কেন বের হতে হবে? আমি তো তোমাকে ঘুরতে নিয়ে যাবো। তখন ঘুরতে নিয়ে যেতেন? প্রথম ছিল, আস্তে আস্তে এগুলো স্টপ হয়ে যায়। সে মানে খুব আস্তে আস্তে আমার উপরে চাপগুলো প্রয়োগ করছে, একদিনে না যে একদিনে সব অফ করে দিলাম। পরে আমি যখন বললাম যে দেখেন আপনি আমার হাজবেন্ডের সাথে আমি যতই ঘুরি না কেন, আমার ফ্রেন্ডদের সাথে যে আমি একটা টাইম স্পেন্ড করবো, বা আমি ফ্রেন্ডদের সাথে যে একটা হাসি দিব, ফ্রেন্ডদের সাথে যে একটা জোকস শেয়ার করবো, সেটা তো আমি আপনার হাজবেন্ডের সাথে তো কখনোই করতে পারবো না। তার একটা কথা হয়ে গেল যে না, ফ্রেন্ডদের সাথে দেখা করা যাবে না, তোমার যদি মন চায়, খুব বেশি মন চায়, তুমি তাদেরকে বাসায় ডাকবা, বাট বাইরে যেতে পারবা না। তখন থেকেই আসলে কেমন যেন লাগলো যে আমি এটা কেমন একটা লাইফ বেছে নিলাম, যে আমি আমার ফ্রেন্ডদের সাথে কোথাও ঘুরতে যেতে পারবো না, একটা রেস্টুরেন্টে বসতে পারবো না, আসলে তাদেরকে আমার বাসায় নিয়ে আসতে হবে, বাসার বাড়ি দেখা করতে পারবো না। এইটা কেমন একটা ঘটনা হয়ে গেল। আপনার 4 বছরের যে সংসারটা ছিল, প্রিভিয়াস সংসার, এটা আপনাদের মধ্যে যখন সেকেন্ড যে সম্পর্কটা, যখন ওনার সঙ্গে আপনার প্রেমের সম্পর্কটা ছিল বা বিয়ে পরবর্তীতে, আপনারা কি দুজন ডিসকাস করেছিলেন যে আপনার সংসারটা কেন ওখানে ভেঙে গেল, বা ওখানে প্রবলেমগুলো কি ছিল, এই বিষয়গুলো ওনাকে জানাতেন? আমার সাথে ওখানে কি প্রবলেমগুলো ছিল আমি তার সাথে ডিসকাস করেছিলাম, এবং সে আমাকে এটা প্রমিস করেছিল যে তুমি ওখানে যে টাইপের প্রবলেম ফেস করছো, এই টাইপের প্রবলেম কখনোই আমার সাথে ফেস করবা না। সেম প্রবলেমগুলো কি আপনার লাইফে এখানে হচ্ছিল? হ্যাঁ অবশ্যই, তার চেয়ে বেশি হচ্ছিল। ওখানে আমি বলবো যে ওখানেই আরো কম ছিল, তার চেয়ে আরো বেশি প্রবলেমগুলো এখানে শুরু হলো। ওকে, সো উনি আপনাকে চাইতো না যে আপনি ফ্রেন্ডদের সাথে আড্ডা দেন বা বাইরে যান? হ্যাঁ, আমি বাইরে যেতে পারবো না, তো আমি যদি একটু শপিং করতে যাব, একদিনের বেশি 2 দিন কেন শপিং? তো একটা সময় যখন বললাম যে আপনি তো জানেন আমি শপিং করতে পছন্দ করি, কেনাকাটা করতে পছন্দ করি, সে বলতেছে যে তোমার তো অলরেডি কেনাকাটা আছে, বা আমার সব থেকে তুমি এটা আনছো সেটা আনছো, জাস্ট ইউজুয়ালি বলতেছি, তারপরে কেন তুমি শপিং করতে যাবা? মানে হঠাৎ করে যখন মনে হলো যে আমি পরাধীন একটা জীবনযাপনে এসে পড়ছি, তখন হঠাৎ করে মনে হলো যে দিন থেকে রাতের যে ডিফারেন্স আমি তার বুঝতে পারলাম, যে আস্তে আস্তে করে সে আমার লাইফ তার হাতের মুঠোয় কন্ট্রোল করার চেষ্টা করতেছে। তো এই থেকেই শুরু হয়, তার সাথে আমার আস্তে আস্তে করে মতবিরোধ শুরু হয়। তারপরে একটা সময় আমার ড্রেস আপ নিয়ে তার প্রবলেম হলো। কিরকম প্রবলেম? ড্রেস আপ যেমন আজকে আমি এখানে সালোয়ার কামিজ পরে আসছি, তো তার কথা ছিল যে সালোয়ার কামিজ পরে বাসার বাইরে যাওয়া যাবে না। তাই আমি বললাম যে কেন, সালোয়ার কামিজে কি সমস্যা? আমি তো জিন্স পরতেছি না, টপস পরতেছি না, টাইট ফিটিং কোনো ড্রেস পরতেছি না। সে বলতেছে যে না, সালোয়ার কামিজ পোশাক না, সালোয়ার কামিজ পরলে মেয়েদের এই দেখা যায়, সেই দেখা যায়, হাত দেখা যায়, পা দেখা যায়, অনেক রকমের প্রশ্ন। তাই বললাম যে সালোয়ার কামিজ আপনি কবে দেখছেন? আমি যদি ভদ্রভাবে পরি তাহলে কেন আমার হাত পা দেখা যাবে? তার কথা যে না, আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে, তুমি খুব এক্সট্রিম লেভেল পর্দা করে বের হবা। এটা নিয়ে তার সাথে আমার বিয়ের আগে কথা হয়েছিল। সে আমাকে বিয়ের আগে যে বললো যে পর্দা করতে হবে, তাই আমি বললাম যে আমি নিজে একটা রিলিজিয়াস ফ্যামিলির মেয়ে, আমার মধ্যে রিলিজিয়ন আছে, আমি ইসলাম মন মানসিকতা আছে, তো আমি খুব বেশি এক্সট্রিম লেভেলের পর্দা করতে পারবো না, বাট আমি যতটুকু লাগে অতটুকু করব। এক্সট্রিম লেভেলের বলতে মুখ ঢাকা বা খুব বেশি সবসময় বোরকা পরে লেভেলের করতে পারবো না। সে বিয়ের আগে মানে তুমি যতটুকু করবা ততটুকুই আমার জন্য এনাফ। বাট বিয়ের পরে তার কথা হলো যে না, নাক মুখ না ঢেকে তারপরে বোরকা না পরে তুমি বাসা থেকে বের হতে পারবা না। এমন একটা সময় গেছে আমি বারান্দায় গেলেও সে প্রবলেম করছে যে বারান্দায় কেন গেলাম, মানুষ তোমাকে দেখে ফেলছে। আমি বললাম যে বারান্দায় মানুষ আমাকে দেখে ফেললো মানে? পরে বলছে বারান্দায়। তাই বললাম যে কোথায় মানুষ দাঁড়ায় আছে আমাকে দেখার জন্য? তার কথা যে বারান্দায় গেলেও কোনো ছেলে মানুষ দেখে ফেলবে, বারান্দায় চাদর টানায় রাখতে হবে। আপনি একদম এনজয় করতেন না বিষয়গুলো? না, অবশ্যই না। এগুলা তো আসলে যদি আপনি বলেন এটা তো নরমাল একটা লাইফ। আমরা তো অনেক সময় দেখি যে প্রেমের সম্পর্কে এগুলো মানুষ এনজয় করে, যে না আমাকে সে অনেক বেশি ভালোবাসে, সেই কারণে বোধহয় সে এরকম করে চাইছে যে সে একেবারে, আমি জাস্ট প্রশ্ন করছি আপনাকে, ইটস ইওর ওপিনিয়ন, অনেকেই কিন্তু এনজয় করে এগুলা, যে না সে আমাকে অনেক বেশি ভালো করে, সে কারণে হয়তো বা অনেক বেশি অ্যাটেনশন দিচ্ছে। অ্যাটেনশন দেওয়ার একটা লেভেল আছে। অ্যাটেনশনটা যদি আপনি আমাকে নর্মালি দেন, খুব ভালোবেসে একটা অ্যাটেনশন দেন, সেটা একটা কথা। আর আরেকটা অ্যাটেনশন যদি আপনি আমাকে ছোট করার জন্য, বা আপনি আমাকে আপনার কন্ট্রোলে নেওয়ার জন্য, আমাকে ম্যানিপুলেট করার জন্য
যে আমার অ্যাটেনশনের বাদে তুমি কোনো অ্যাটেনশনে যেতে পারবা না, বা আমার অ্যাটেনশনের বাইরে তুমি কিছু করতে পারবা না, আমার অ্যাটেনশন বা আমার চিন্তার বাইরে তোমার পার্সোনাল ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকবে না, কোনো চিন্তা থাকবে না। এটা যদি কোনো মানুষ এনজয় করে, এটা আমি বলবো না যে তার জন্য এটা ভালো হবে। ওকে ফাইন। সো আপনাদের বিয়ের সম্পর্ক কত বছরের? বিয়ের সম্পর্ক 1.5 বছরের মতো। সো ইনিশিয়ালি এই প্রবলেমগুলো শুরু হলো বিয়ের কতদিন পর থেকে? বিয়ের পর থেকে আস্তে আস্তে করে প্রবলেমগুলো শুরু হলো। একটা জিনিস আপনি বোধহয় বলছিলেন মাঝখানে যে উনি আপনাকে প্রচুর আপনার কাছ থেকে সময় চাইতেন, কিন্তু অতটা আপনি দিতে পারতেন না। না, আমি তো একটা মা, সে তো আমাকে দেখে বিয়ে করেছে যে আমার একটা বেবি আছে, আমার বেবিকে অবশ্যই আমার পড়াতে হবে, খাওয়াতে হবে, তাকে ঘুমানোর সময় দিতে হবে। তার মা, একটা মা বাচ্চার সাথে যে একটা টাইম স্পেন্ড করে সেই সময়টা আমাকে তার দিতে হবে। তার সাথে আমি পার্সোনাল সময়টা এনজয় করতাম, বাট আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার মেয়ে ছিল। আমার তখনই খারাপ লাগতো যখন হচ্ছে আমার মেয়েকে রেখে এসে তার সাথে আমার টাইমটা স্পেন্ড করতে হবে, কারণ সে চাইতো না যে আমাদের মধ্যে আমাদের মেয়ে থাকুক। ওকে, সে চাইতো যে টোটালি আমরা দুইজনই থাকবো। তা আমার কথা ছিল যে না, আমরা দুইজন কেন থাকবো, সে আপনি একটা বাবা, আমিও একটা মা, আমরা দুইজনে অ্যাডাল্ট হিসেবে বিয়ে করেছি, তো এখানে শুধুই যে লুতুপুতু টাইপের একটা সম্পর্ক থাকতো এটা আমি কখনোই এনজয় করিনি। এগুলো আস্তে আস্তে করে হচ্ছে মাঝখানে তার সাথে আমার 2-1 বার ঝগড়া লাগে। ঝগড়ার সময় সে আমার গায়ে হাত তোলে 2 বার করে। বিয়ের কতদিন পর এটা হয়, গায়ে হাত তোলা বিষয়টা? গায়ে হাত তোলাটা মেবি আমরা যে আলাদা বাসাটায় উঠি তার 2 থেকে 3 মাস পরে। কোন ইস্যু ছিল, কি ইস্যু ছিল? এই ইস্যুটা ছিল একদমই লাইক পার্সোনাল ব্যাপার, যে আমি বাইরে যাচ্ছি। আরেকটা ইস্যু ছিল আমার সোশ্যাল মিডিয়া নিয়ে, যে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবো না, আমি মোবাইল ইউজ করতে পারবো না। ধর যে তার সামনে বসে আমি একটা ফেসবুকের একটা পোস্ট চেক করতেছি, এটা করা যাবে না। তো এটা নিয়েই একদিন ঝগড়া লাগতে লাগতে সে আমার গায়ে হাত তোলে এবং সে আমাকে বলে যে ফেসবুক, সোশ্যাল মিডিয়া কোনো কিছু ইউজ করা যাবে না। তাই বললাম যে আমার এই ফেসবুকের কারণেই তো আপনার সাথে আমার দেখা, আমি যদি ফেসবুকে লাইভ না করতে যেতাম, আপনার শপে না যেতাম, তাহলে আমাদের দেখাটা হতো কিভাবে? আর আজকে আপনি ফেসবুক চালানো বন্ধ করে দিতেছেন, আমার সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিতেছেন, এটা কেমন কথা? এটা আমি মানি নাই। এটা না মানার কারণে যখন এক সময় কথাবার্তা হতে হতে সে আমার গায়ে হাত তুলে, সেইবার আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। মানে আপনার ওই উত্তরের বাসা থেকে? হ্যাঁ, আমার উত্তরের বাসা থেকে আমি মেয়েকে নিয়ে? হ্যাঁ, আমার অবশ্যই আমার মেয়েকে নিয়ে আমি বের হয়ে যাই। তারপরে সে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে আসে, ভুল হয়ে গেছে, সরি, মাফ চাই। কতদিন ছিলেন বাইরে? বাইরে বেশি দিন, একদিনের মতোই ছিলাম। সে পাগল হয়ে খুঁজে আমাকে নিয়ে আসছে, যে আমার ভুল হয়ে গেছে, সে পাগলের মতো খুঁজে নিয়ে আসে। সেকেন্ড টাইমও আবার হচ্ছে আমার ড্রেস আপ নিয়ে যখন তার সাথে ঝগড়া হয়, যে আমি কেন নর্মাল একটা ড্রেস আপ পরতে পারবো না বা নর্মাল ভাবে বের হতে পারবো না। দেখা যায় যে আমি লিপস্টিক দিলেও তার সমস্যা। এমন কি হয়েছে যে বাইরে আপনারা ঘুরছেন একসঙ্গে, অন্য কোনো ছেলে আপনাকে পোক করেছে, সেটা নিয়ে সে খুব জেলাস ফিল করছে? এবং না, পোক করেছে এটা বলতে অ্যাটেনশন দিচ্ছে বলতে যে হ্যাঁ, বাইরে যদি গিয়েছি নর্মালি সে কোনো খারাপ নজরে আমার দিকে তাকায়নি। নর্মালি ধরেন যে একটা ছেলে আমার দিকে তাকালো, সেটা নিয়ে খুব বেশি একটা এই কেন ছেলে তোমার দিকে তাকালো, তুমি এদিক হয়ে বসো, ওই দিক হয়ে বসো, এইভাবে বসো, ওইভাবে বসো, গাড়িতে যেয়ে বসো। নর্মালি একটা প্লেসে ধরেন যে গাড়ি থেকে নেমে ফুচকা খেতে দাঁড়ালাম, তো ফুচকাও তোমাকে গাড়িতে বসে খাইতে হবে, কেন ছেলেটা তোমার দিকে তাকাইলো? বা কেন তুমি হঠাৎ দেখেন যে আমি একটা সময় আমি তার প্রতি ভয় হয়ে গেছিল, যে যদি ছেলেটা নর্মালি ছেলেটা আমার দিকে তাকাইছে, হঠাৎ আমার তার দিকে চোখ পড়ে গেল, হঠাৎ এদিক ওদিক তাকাতে তাকাতে আপনার দিকে আমার চোখ পড়ে গেল, কেন আপনার দিকে আমার চোখ পড়লো, আমি কেন ওই দিকে চোখটা নিলাম? এটার জন্য তার সাথে আমার ঝগড়া হয়ে যেত। এটার জন্য হচ্ছে সে খুব উত্তেজিত হয়ে, ধরেন যে বাইরে থাকলে সে গাড়ির মধ্যে কিল ঘুষি মারা শুরু করতো। যদি বাসায় এইগুলো নিয়ে বাসায় আসতাম, সে ভাঙচুর করার চেষ্টা করতো, যে কেন তোমার চোখটা ওই দিকে যাবে, ছেলে মানে তুমি এদিকে তাকায় থাকবা, তুমি ঠিক আমার দিকে তাকায় থাকবা, তুমি অন্য দিকে চোখ সরাতে পারবা না। তখন যখন আমার মনে হলো যে আসলে আমার চোখ থাকাটাও মনে হয় আমার প্রবলেম হয়ে গেছে, একটা সময় আমার মনে হলো যে চোখ থাকাটাও মনে হয় আমার প্রবলেম হয়ে গেছে। আপনাকে সন্দেহ করতো? সন্দেহ না, এটা আমি কি বলবো, আমি জাস্টিফাই করতে পারি, এটা আসলে কি দিয়ে আমি বুঝাবো? সন্দেহ না, মানে তাকানো যাবে না। আজকের এই অনুষ্ঠান থেকে যারা অনেক সাইকিয়াট্রিস্ট আছেন, আমার মনে হয় যে তাদেরও অনেক বড় বড় কিছু বলার আছে এখানে। রাইট নাও আই এম নট আ সাইকিয়াট্রিস্ট, আই এম জাস্ট আ প্রেজেন্টার। সো এই যে সিমটমগুলো একটা ছেলের মধ্যে বা একটা মেয়ের মধ্যে, এই যে কাইন্ড অফ পজেসিভনেস, এটা আসলে পজেসিভনেস বলবো কিনা আমি জানি না,
এক্সট্রিম লেভেলের পজেসিভনেস। ওকে, এইটাকে আসলে টলারেন্স লেভেলে নেয়ার জন্য আসলে কি করার আছে ফ্রম বোথ সাইড, এটা নিয়ে আমাদের কাজ করা উচিত। কারণ এটা আসলে ওনার গল্পতে আসছে, এটা কিন্তু ব্যাপারটা এমন না যে শুধু ওনার জীবনে উনি ফেস করেন, প্রত্যেকটা লাভে এটা কম বেশি আছে। সো ভেরি ইম্পর্টেন্ট থিং। বাট এটার যে পরিণতি দাঁড়িয়েছে, আসলে এটার পরিণতি কি কিসের পরিণতি সেটা আমরা সামনের দিকে গেলেই বুঝতে পারবো। তো ঠিক আছে, জি আপনি যেটা বলছিলেন যে খুব এক্সট্রিম লেভেলের পজেসিভনেস ছিল। হ্যাঁ, এক্সট্রিম লেভেলের পজেসিভনেস। যখন আমার মনে হচ্ছিল যে একটা সময় আমার মনে হলো যে আমার চোখ দুইটা থাকাও মনে হয় আমার জন্য কষ্টের, যে এই চোখ নিয়ে আমি হঠাৎ করে তাকাই ফেললাম বা আমার চোখটা আমাকে স্টিল রেখে দিতে হবে। আমার যখন মনে হচ্ছিল যে আমি হয়তোবা ভুল করে ফেলছি, এই জীবনটা আমি চাইনি, এইরকম একটা জীবন, ভয়ঙ্কর রকমের একটা পজেসিভনেসের যে কন্ট্রোলের মধ্যে একটা জীবন, এইরকম ভয়াবহ জীবনটা আমি চাইনি। আস্তে আস্তে যখন আমার মনে হলো, বাই দ্যাট টাইম আই ওয়াজ প্রেগন্যান্ট। তো আচ্ছা, বিয়ের কয় মাস পরে এটা? 1 থেকে 2 মাস পরেই। সো ইট ওয়াজ এ প্ল্যান বেবি, রাইট? আমি আমার পক্ষ থেকে প্ল্যান ছিল, আমি এটা বলবো না, বাট সে আমাকে জোর করেছে বেবিটা নেওয়ার জন্য। তখন পর্যন্ত আপনার কি মনে হয়েছে যে উনি ওনার ফার্স্ট ওয়াইফের সাথে দূরত্ব আছে, বা ওনার ফার্স্ট ওয়াইফ বিষয়গুলো জানে না, বা উনি ওনার ফার্স্ট ওয়াইফকে বেশি সময় দিচ্ছে? আমাদের বিয়ের কিছুদিন পরেই সে আমাকে বলছে যে তার ওয়াইফ জেনে গেছে, যেহেতু আমার পাশে থাকতেছে, এটা সেটা রেগুলার আসতেছে, এটা সেটা পাঠাচ্ছে, তার লোকের আসা যাওয়া। তো সে বিয়ে কিছুদিন পরেই বলছিল যে তার ফার্স্ট ওয়াইফ জেনে গেছে। এবং বেবির যে ঘটনাটা, সে আমাকে কাইন্ড অফ জোর করে যে যেহেতু তুমি আমাকে বিয়ে করছো, আমাদের একটা বেবি থাকতেই হবে। এটা কি আপনার কখনো মনে হয়েছে যে এটা ওনার এক ধরনের ফিয়ারনেস থেকে, যে লাইক আপনি ওনার কাছ থেকে চলে যাবেন, সে কারণে আটকানোর চেষ্টা? সেই কারণে আমাকে আটকানোর চেষ্টাটাই সে করেছিল। আপনার মনে হয়েছে কিনা কখনো? না, এটা আমি ইনিশিয়ালি বুঝতে পারিনি। আচ্ছা, আমার কাছে একদম এটা বিয়ের পরে যখন সে আমাকে একদম কান পড়তে থাকে যে না, আমাদের একটা বেবি দরকার, একটা বেবি হলে আমাদের সম্পর্কটা সুন্দর হয়ে যাবে। তো আমার কাছে তখন একদমই আর কি, নতুন নতুন বিয়ে করেছি তো, মানে আমার কাছে মনে হচ্ছে সে ভালোবেসে এগুলা বলতেছে এগুলা। বাট আমি যখন বুঝতে পারছিলাম যে সে আমাকে আটকানোর জন্য, যে একটা বেবি থাকলে হয়তো বা সে যাই করুক না কেন আমি সেটাই মেনে নিব, বাচ্চার মুখের দিকে তাকায়, যখন আমার কথাটা এই কথাটা আমার মনে হয়েছে, সেই পর্যন্ত অনেক বেশি দেরি হয়ে গেছে। দেরি হয়েছে বলতে? দেরি হয়ে গেছে বলতে যে তখন তো অলরেডি যা হওয়ার হয়ে গেছে, বেবিটাও হয়ে গেছে, আর আমার সাথে যা করার সেটা শুরু করে দিছে। তখন আমার মনে হচ্ছে যে এই জন্যই হয়তো বা সে আমাকে আটকানোর জন্য, যে আমি 2টা বেবি নিয়ে কোথায় যাব, এই একটা কাইন্ড অফ ভিউ থেকেই হচ্ছে সে আমার সাথে এই কাজটা করছে। যখন মনে হয়েছে তখন মনে হচ্ছে যে না, এই কাজটা আসলে আমার ঠিক হয় নাই। তার কি লাভে কোনো ঘাটতি ছিল? মানে এটা তো এক ধরনের, আপনি যেটা বলছেন যে খুব এক্সট্রিম পজেসিভনেস, কিন্তু প্রেমে কি কোনো ঘাটতি ছিল? ভালোবাসায় কি কোনো ঘাটতি ছিল? ভালোবাসা অনেক বেশি দেখিয়েছে, মুখে তুলে খাইয়েছে। এখন এই সে চেহারাই সে কেটে দিচ্ছে, এটাই আসলে, এগুলো বলতে গেলে আমার খুবই কষ্ট হবে। লাভিং জিনিসগুলো সে অনেক দেখাইছে, যে এই সে এত ভালোবাসি, খুব বেশি কেয়ারিং একটা সাইড যখন মানুষ দেখায়, সে সেটা দেখাইছে, এবং এই কেয়ারিং সাইডটার জন্যই তার প্রতি আমি ফল করেছিলাম। ওকে, এটা বিয়ের পরে ছিল? বিয়ের পরে কিছুদিন ছিল না আমি বলবো না, কিছুদিন ছিল, বাট আস্তে আস্তে এই জিনিসগুলো সরায়, আস্তে আস্তে সে হচ্ছে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করতে।